সুস্বাগতম। ভারতীয় গণনাট্য সংঘ হল বামপন্থী দলগুলোর নেতৃত্বে পরিচালিত থিয়েটার শিল্পীদের সংগঠন। এটির লক্ষ্য ছিল ভারতের জনসাধারণের মধ্যে বামপন্থী মতাদর্শ প্রচার এবং তাদের সাংস্কৃতিক জাগরণ ঘটানো। শুরুর দিকে এই সংগঠনের কয়েকজন সদস্য হলেন সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, জ্যোতিরিন্দ্র মৈত্র, বিজন ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিবর্গ। উক্ত সংগঠনের সৃষ্টি হয় 25শে জুন 1943 খ্রিস্টাব্দে। তার পথচলা শুরু। সমাজের অন্যায়, অবিচার এবং শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠের নাম গণনাট্য সংঘ। অবসর বিনোদন ছাড়াও নাটককে যে সমাজের প্রতিচ্ছবি হিসাবে তুলে ধরা যায়, সামাজিক মানুষের কথা বলার প্ল্যাটফর্ম হিসেবেও দায়িত্ব নেওয়া যায়, এই ধারণা হয়তো অনেক পরেই সৃষ্টি হয়েছিল। নাট্য আন্দোলনকে নিয়ে ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নবনাটকের প্রাসঙ্গিকতা আজ হলো তুলনা রহিত। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্রচলিত বাণিজ্যিক থিয়েটার ধারার বাইরে স্বতন্ত্র নাট্য আন্দোলনের সূচনা করেন কিছু ফ্যাসিবাদী বিরোধী লেখক গোষ্ঠী। এদেরই সাংস্কৃতিক শাখা ছিল ভারতীয় গণনাট্য সংঘ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, যা আইপিটিএ নামেও বেশি ভালো পরিচিত। বিজন ভট্টাচার্য ছিলেন এই নাট্যসংঘের প্রথম সারির নাট্যকর্মী। চিন্তা চেতনা এবং সংগ্রামীর প্রগতিশীল চিন্তা ভাবনার দিশারি ছিল ভারতীয় গণনাট্য সংঘ। বিজন ভট্টাচার্যের নাটক রচনা, অভিনয় এবং নির্দেশনা সাফল্য লাভ করেছিল এই গণনাট্য আন্দোলনের মধ্য দিয়ে। গণনাট্য সংঘের প্রথম নাটক আগুন বিজন ভট্টাচার্যের রচনা। এই নাটকটি 1943 খ্রিস্টাব্দে মঞ্চস্থ হয়েছিল। 1940 খ্রিস্টাব্দে তার লেখা জবানবন্দি এবং নবান্ন অভিনীত হয়েছিল। এই নাটকগুলি তিনি প্রধান অভিনেতা এবং নির্দেশকের দায়িত্ব পালন করেছিলেন। 1940 খ্রিস্টাব্দে 24 অক্টোবর শ্রীরঙ্গম মঞ্চে নবান্নের প্রথম অভিনয় হয়। নাটকটির পটভূমিকা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থিরতা, 1942 খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন, 50-এর মন্বন্তর এবং প্রাকৃতিক দুর্যোগ। গণনাট্য আন্দোলন এবং অভিনয়ের এক যুগ বদলের সূচনা করে। নাট্য নির্দেশক হিসাবেও তিনি সমান সফলতা অর্জন করেছিলেন। গণনাট্য সংঘে তার নাটক জবানবন্দি এবং নবান্ন ছিল অসাধারণ দুইটি প্রযোজনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই পেশাদারী রঙ্গমঞ্চের অবক্ষয় শুরু হয়েছিল। তারপর আকর্ষণীয় অভিনেতা ও অভিনয়ের অভাবে রঙ্গমঞ্চের আকর্ষণ যথেষ্ট কমেছিল। সমাজ ব্যবস্থার প্রভাবও এর জন্য বিশেষ দায়ী। নাট্যমোদী জমিদার শ্রেণীর অবলুপ্তির সঙ্গে সঙ্গে এবং নতুন ব্যবসাদার শ্রেণীর আবির্ভাবের ফলে থিয়েটার অপেক্ষা চলচ্চিত্রই বেশি আকর্ষণীয় লাভজনক হিসাবে গৃহীত হলো। এইরকম নানা কারণে যখন নাট্যশালার অবস্থা শোচনীয়, তখনই দেখা দিল নতুন করে নাট্য আন্দোলন। ডক্টর অজিত কুমার ঘোষের ভাষায় নাটক ও মঞ্চকে বাঁচাইবার জন্য সাধারণ নাট্যশালার বাইরে তখন নবজীবনবাদী ও আদর্শ উৎসাহী একদল নাট্যমোদী যুবকের সংঘবদ্ধ প্রচেষ্টায় নবনাট্য আন্দোলন গড়িয়া উঠিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভকালে একদল স্বার্থসবস্য মানুষ হয়ে উঠেছিল কালোবাজারি ও মুনাফাখোর। কৃষক, শ্রমিক শোষিত হতে নিঃশেষিত হয়ে পড়েছিল তারা। একদিকে স্বাধীনতার কামনা, অন্যদিকে শোষণ মুক্তির আকুতি ধ্বনি হচ্ছিল অবিরত। এমত অবস্থায় প্রগতিশীল শিল্পী ও সাহিত্যিকরা চেয়েছিলেন তাদের শিল্প সাহিত্যের মাধ্যমে সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে এবং শিল্প সাহিত্যে নিজের তলার মানুষের জীবনকে মর্যাদা দিতে। এই উদ্দেশ্য নিয়ে তৈরি হলো গণনাট্য সংঘ। আর তাদের লক্ষ্যপথে যাত্রা শুরু হলো বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক দিয়ে। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, এক কথায় খেটে খাওয়া মানুষের মধ্যে প্রচণ্ড আলোড়ন পড়ে গেল।
তারা বুঝতে পারল গণনাট্য সংঘ তাদের কথা বলবার প্ল্যাটফর্ম। নবান্ন তাদের জীবনের প্রতিবিম্ব, তাদের নিজেদের কথা আছে এই নাটকে। এ প্রসঙ্গে 1947 সালের 27 অক্টোবর আনন্দবাজার পত্রিকা প্রকাশিত অংশের উদ্ধৃতি। গত 3 বছর ধরিয়া বাংলার কৃষক সাধারণের উপর দিয়ে যে জ্বর জাপটা যাইতেছে, নবান্ন তাহারই আলেখ্য। যুগান্তর পত্রিকা লিখেছিল, এই ধরনের নাটক কেবল নূতনতর আর্ট হিসাবে প্রশংসীয় নহে, দুস্থ নিপীড়িত মানুষত্বের প্রতি ইহা যে বেদনা জাগ্রত করে তাহার মূল্য অনেক। মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এরা শুধু শিল্পপ্রাণ নন, দেশপ্রাণও বটে। আর্টের জন্য আর্টের ধোয়ার এদের চোখ কটমট করে না। শিল্পীর কর্তব্য সম্বন্ধে এদের দ্বিধা নেই, দুর্বলতাও নেই। উপরোক্ত উদ্ধৃতিগুলি থেকেই একটা সাধারণ সত্য উপনীত হয় যে নবান্ন নাটক এমন একটা আলোড়ন সৃষ্টিকারী নতুনত্বের বার্তাবহ। নাটকের সাহিত্যজাত আঙ্গিক ও বিষয়বস্তু এবং মঞ্চ উপস্থাপনা বিশ্বত্ব আলোচনা করে আমরা এই নতুনত্বের সন্ধান পেতে পারি। নেপথ্য বিধানের ক্ষেত্রে নবান্ন নাটকেরই প্রথম মঞ্চ আঙ্গিকের প্রচলিত সংস্কার ভাঙ্গন দেখা যায় আলোক সম্পদ ও শব্দ ক্ষেপণের নানা কৌশল দ্বারা দৃশ্য পরিবেশ ও ভাব পরিবেশ গঠনের প্রচেষ্টা। প্রসঙ্গত মনে করা যায় এ নাটকে 2-3 দৃশ্যে স্পটলাইটের ব্যবহার ও বিভিন্ন দৃশ্যে নেপথ্যে বাঁশ ফাটার শব্দ। বস্তুত গণনাট্য সংঘ প্রযোজিত নবান্ন নাটকের মঞ্চ পরিকল্পনা নীতিতেই পরবর্তীকালে বাংলা রঙ্গমঞ্চে এসেছে সাজেস্টিভ মঞ্চ, আর তাই আজ সে মঞ্চ ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। ফলে নাটকের সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা বেড়েছে। নাটক হয়ে উঠতেছে মানুষের জীবনের সংগ্রামের হাতিয়ার। কাজেই এদিক থেকে নবান্নের মঞ্চসজ্জার মূল্য অনেকখানি। বিষয়বস্তু নিয়ে থেকেও নবান্ন নাটকের অভিনয়তা অনস্বীকার্য। তৎকালীন বাংলার গতানুগতিক নাট্যবস্তুর ধারাবাহিকতায় সূচিত করে অভিনব। কেমন করে কৃত্রিম উপায়ে সৃষ্ট দুর্ভিক্ষে গ্রামের মধ্যবিত্ত মানুষ পরিণত হয় শহরের বিকৃতি, কেমন করে গ্রামের সতেজ হৃৎপিণ্ডটাকে পাশবিক বলে নিক্ষেপ করা হয় শহরের পাথুরে ফুটপাতে, তারই প্রত্যক্ষ অভিজ্ঞতা ও নাট্যকারের এক বুক দরদ নিয়ে গড়ে উঠেছে এই জীবন্ত কাহিনী। পূর্ববর্তী পেশাদারী রঙ্গমঞ্চের অধিকাংশ সামাজিক ও পৌরাণিক নাটকের মতো ধর্মবিশ্বাস ও দেব মাহাত্ম্য গাথায় এই কাহিনী ভারাক্রান্ত নয়, মানুষের কথা উপজীব্য। নাট্যকার বিজন ভট্টাচার্য এই নাটকে সুস্পষ্ট 4টি অঙ্ক সৃষ্টি করেছেন। প্রতি অঙ্কে আবার একাধিক দৃশ্য আছে, কিন্তু লক্ষণীয় যে প্রতিটি দৃশ্যই ছিল তাৎপর্যপূর্ণ। প্রতিটি দৃশ্য কিন্তু স্বয়ংসম্পূর্ণ। আপাত দৃষ্টিতে দুটি দৃশ্যের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা গেলেও প্রকৃতপক্ষে ঐতিহাসিক পটে নাটকীয় বিস্ফোরণের সঙ্গে পারিবারিক পটের বিস্ফোরণের সামঞ্জস্য সৃষ্টি করা নাট্যকারের উদ্দেশ্য ছিল। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের অতি নাটকীয়তা মনকে পীড়া দিলেও গতি ও ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনে দ্বিতীয় দৃশ্য এই নাটকীয়তা বজায় রাখতে হয়েছে। এ প্রসঙ্গে সুপ্রসিদ্ধ নট ও নাট্যকার সৌম্য মিত্র বলেছেন যে নবান্ন নাটকের একটি এপিসোডিক ক্যারেক্টার আছে। দৃশ্যগুলি এমনভাবে বাঁধা যে এক একটি এপিসোডের ক্লাইম্যাক্স প্রতিটি দৃশ্যের শেষেই আছে। কাজেই নাটকটি যে খুব জমজমাট তাতে সন্দেহ নাই। অতি সূক্ষ্ম বিচারে এই নাটকের আঙ্গিকে 3টি পৃথক স্তর লক্ষ্য করা যায়। প্রথম স্তরে ঐতিহাসিক পটভূমি, একটি নির্দিষ্টকালে রাজনৈতিক প্রতিফলন। দ্বিতীয় স্তরে তা সংকীর্ণ হয়ে একটা বিশেষ পরিবারের সীমাবদ্ধ হয়েছে। আর সর্বশেষ বা তৃতীয় স্তরে রয়েছে ভবিষ্যতের ইঙ্গিত। নবান্ন পূর্ববর্তী নাটকের এ ধরনের সূক্ষ্ম বিচারের অবকাশ ছিল না, কারণ সেখানে একটি বিশেষ চরিত্রকে প্রাধান্য দেওয়া হতো, আর সেই নায়ক চরিত্রে অভিনয়রত
প্রতিষ্ঠিত নাটক দেখতে মঞ্চে সমাগত হতো। নবান্ন নাটকেই সর্বপ্রথম উপলব্ধি করা গেল যে একজন নায়ক বা অভিনেতাকে কেন্দ্র করে নাট্যকলা আবর্তিত হয় না। ছোট বড়, প্রধান অপ্রধান সকল চরিত্রকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলে সমাজের সামগ্রিক রূপটিকে স্পষ্ট করে তোলার মধ্যেই নবান্নের নতুন নবনত্ব। নবান্ন এর এক বৈশিষ্ট্য এর সংলাপ। মধুসূদন, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষের বিভিন্ন সামাজিক প্রহসন নাটকের বিভিন্ন রকম সংলাপ পেরিয়ে 40 দশকে বিজন ভট্টাচার্য লিখেছিলেন, হে এ রক্তে আবার দাম, এ রক্তের জন্য আবার মায়া, আমার অন্তর জ্বলে গেছে। এখানে সংলাপ যেন প্রত্যক্ষ জীবনের ক্ষেত্র থেকে উঠে এসেছে, আশ্চর্য রকম জীবন্ত ও স্বাভাবিক হয়ে। সর্বনাশা দাঙ্গার বিরুদ্ধে প্রতিকারহীন প্রতিরোধ স্পর্ধী আত্মার ভেতর থেকে উঠে এসেছে। ওই হয়েছে এক কিন্তু, সবার কথার ভেতরেই কিন্তু, এই কিন্তুটার টুটি একবার কিন্তুটার শেষ করে ফেলে দেয়। দর্শক ও চরিত্রের তফাৎ ভেঙে ফেলে এক সংলাপ নতুন রীতি ও কৌশলের অবলম্বন করেছে। এই সংলাপের শব্দগুলির জন্মজন নাট্যকারের মনে হয় গ্রাম বাংলার কৃষক মজুরের সংসারে, পথে ঘাটে প্রান্তরে। গণনাটকের বিশেষ উদ্দেশ্য নাটককে অধিক সংখ্যক মানুষের কাছে নিয়ে গিয়ে গণচেতনা বৃদ্ধি করা। এ কাজে নবান্ন তার অসাধারণ সংলাপ দিয়ে যথেষ্ট সফল হয়েছে বলা যেতে পারে। অতএব এ পর্যায়ে আলোচিত নবান্ন নাটকের মঞ্চগত, সাহিত্যগত উভয় দিকের বিভিন্ন বৈশিষ্ট্যের দিক থেকে লক্ষ্য করা যায় যে ইহা নবান্নের আগে একাধিক নাটক থাকলেও তা থেকে কোন নাট্যকার তেমন প্রেরণা পায়নি। এই গ্রুপ থিয়েটারে জন্ম নেয়নি, কোনো আন্দোলনই সৃষ্টি হয়নি। তাই নবান্ন এক ক্রান্তিকাল সৃষ্টিকারী অপূর্ব শিল্পকর্ম। বন্ধুগণ, আমার আজকের ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয়, সাবস্ক্রাইব ও শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। নমস্কার।